সেন বংশের সর্বশেষ রাজা মহারাজা লক্ষণ সেন, তিনি কিন্তু ধর্মে বৈষ্ণব ছিলেন। তিনার পিতামহ দাদা বিজয় সেন, তিনি শৈব ছিলেন, শিবের পূজারী। এবং তিনার বাবা মহারাজ বল্লাল সেন, তিনি আবার অর্ধনারীশ্বরের পূজারী ছিলেন। শিবের আরেকটি শাখা অর্ধনারীশ্বর, এই অবতারের পূজারী ছিলেন। আবার তিনার ছেলে কেশব সেন বা বিশ্বরূপ সেন, তারা আবার সৌর পূজারী ছিলেন, সূর্য পূজারী। যাই হোক, অনেক ইন্টারেস্টিং একটা বিষয় তাদের নিয়ে। তো তারা আসে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। তারা ব্রহ্মক্ষত্রিয়, মানে আগে ব্রাহ্মণ ছিল, পরবর্তীতে তারা ক্ষত্রিয় পেশা ধারণ করেছে, যোদ্ধা। তো অনায়াসে বোঝা যায় যে তারা নিশ্চয়ই আর্য ছিল। তবে পরবর্তীতে অনার্যদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। পরে আর্য অনার্য একটা মিশ্রণ ঘটে গিয়েছে পরবর্তীতে। তবে তিনি তিনার জন্ম 1119 খ্রিস্টাব্দ নাগাদ, আমরা আনুমানিক এটা ধরে নিই। এবং তিনার সিংহাসনে আরোহণ 1178 খ্রিস্টাব্দ, এটা আমরা ধরে নেই। তিনার উপাধি ছিল পরম বৈষ্ণব, পরম ভট্টারক মহারাজা ধীরাজ। এবার পয়েন্টে আসি। তিনার রাজ্যকালে কিংবা তিনার সময় বা সেই মধ্যযুগের সূচনা লগ্নে তিনি যে প্রাচীন বাংলা সর্বশেষ এবং যে একটা গোধূলি লগ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন, সেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদিয়া জয়, এরপর গৌড়ের কিছু অংশ জয়, বরেন্দ্রের অল্প কিছু জয়, এবং এরপর তিব্বত অভিযানে গিয়ে ফিরে এসে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই নদিয়া আক্রমণের তারিখ নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, একটা না, অনেকগুলো দ্বন্দ্ব, অনেকগুলো মত। প্রায় 15 বছর বলা হয় যে একদম সেই 1190 থেকে 1205-6 খ্রিস্টাব্দ মতো, এই 15-16 বছরের মধ্যে অনেকজন ইতিহাসবিদ, অনেক বড় মাপের ইতিহাসবিদ তিনারা লিখে গিয়েছেন। এরকম একটি গোষ্ঠী এই গেল 10 মে তারিখ বলছে, এই 10 মে তারিখে নাকি তিনি পরাজিত হয়ে পালিয়ে গিয়েছেন নদিয়া ছেড়ে বা গৌড় ছেড়ে, যাই হোক। তো আসলে এতগুলো বছরে যখন সালেই যখন এত দ্বন্দ্ব, তখন তারিখ কিভাবে হয়? তার চাইতে বড় কথা, সেখানে অনেক ফটোকার্ডে বলা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ আর্যদের নির্যাতন থেকে রক্ষা পায়। সেই সময়ে গৌড়ে বা নদিয়ায় কি লক্ষ লক্ষ মানুষ ছিল? এবং একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কিংবা ইসলামিক হিস্ট্রি বিভাগ, এই বিভাগেও এটা কিছু স্টুডেন্ট দেখি এটা শেয়ার দিচ্ছে বা এই নিয়ে কথা বলছে। সুতরাং ইতিহাসের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি এটা নিয়ে বলা উচিত। আমি মধ্যযুগের ইতিহাসের বাইবেল আমি বিশ্বাস করি, যাকে আব্দুল করিম স্যার, ডক্টর আব্দুল করিম, তিনার বাংলার ইতিহাস, এই বইটা থেকে আমি বলার চেষ্টা করছি যে নদিয়া আক্রমণের তারিখ, তবকাতে নাসিরিতে নদিয়া আক্রমণের তারিখ পাওয়া যায় না, সেখানে তারিখ বলা হয়নি, বলা হয়েছে যে কিছুদিন পরে, বিহার জয়ের কিছুদিন পরে নদিয়া জয় হয়েছিল। এবার আসি 19 শতকের ঐতিহাসিক চার্লস স্টুয়ার্ট এবং এডওয়ার্ড টমাস নদিয়া আক্রমণের তারিখ বলেছেন 1203 থেকে 4 খ্রিস্টাব্দ, 3 থেকে 4 খ্রিস্টাব্দ। পর আবার মেজর রেভারতি বলেন 1194 খ্রিস্টাব্দে নদিয়া জয়। আবার হেনরি ব্ল্যাকম্যান বলেন 1198 থেকে 99 খ্রিস্টাব্দে। তিনটা হলো। চতুর্থতে 20 শতকের মনমোহন চক্রবর্তী, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং নলিনীকান্ত ভট্টাশালী এবং কালিকারঞ্জন কানুনগো স্যার প্রমুখ ইতিহাসবিদেরা হিন্দু ও বৌদ্ধ সূত্রের সাহায্যে একটি তারিখ নির্ধারণের চেষ্টা করেন, এবং তারা এই 4-5 জন সকলেই 1199 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে বখতিয়ার খলজির নদিয়া আক্রমণের তারিখ নির্দিষ্ট করেন। এর মধ্যে মনমোহন চক্রবর্তী, তিনি 1199 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া জয়ের এই মতটার বিষয় ব্যাপক এগিয়ে, কারণ তিনি 4-5টা যুক্তিও দিয়েছেন বেশ। ঐতিহাসিক মিনহাজি সিরাজ বলে যে বখতিয়ার খলজির বিহার আক্রমণের সময় লক্ষণ সেনের বয়স 80 বছর ছিলেন। তো সুতরাং আমরা যদি 1119 খ্রিস্টাব্দ ধরে নিই, লক্ষণ সেনের জন্ম, তার সাথে 80 বছর যুক্ত করলে হয় 1199। তো 1199, আর তিনি বলেন যে তার কিছু সময় পর বা তার পরবর্তী বছরই নদিয়া আক্রমণ করেন এবং জয় করেন। তো সেক্ষেত্রে 1199 থেকে 2000 সাল এটা ধরে নেওয়া যায় তিনাদের যুক্তি। এবার আরেকটি মত, ঐতিহাসিক হাসান নিজামির তাজুল মাসির গ্রন্থে জানা যায় যে বিহার জয়ের পর, অর্থাৎ 599 হিজরি, অর্থাৎ 1202 থেকে 3 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি কুতুবুদ্দিন আইবেকের সাথে সাক্ষাৎ করতে যান, এবং কুতুবুদ্দিন আইবেকের সাথে সাক্ষাৎ করার পরের বছর কিন্তু তিনি নদিয়া জয় করেন। সুতরাং 4 খ্রিস্টাব্দে মহারাজ লক্ষণ সেনের মাধাইনগর তাম্রশাসন অনুযায়ী জানা যায়, সেই তাম্রশাসনটা যখন তিনি লিখেন তখন তিনার রাজত্বের 25 বছর। সুতরাং 1178 থেকে 25 যোগ করলে কি হয়? 1203 খ্রিস্টাব্দ। তাহলে 1203 এক্ষেত্রে কেন আসছি আমরা? এক্ষেত্রে আসার একটাই কারণ, এই তাম্রশাসনে পরচক্র ভয় দূর করার জন্য মহাশান্তি যজ্ঞ করা হয়। কারণ পরশক্তি ভয় কোনটা? সীমান্তে কে? মুসলিম শক্তি থেকে ভয়, এই ক্ষেত্রেই তো যজ্ঞ করা হয়েছিল। এবং ব্রাহ্মণদের ভূমি দান করারও উল্লেখ রয়েছে।
কালিকারঞ্জন কানুনগো তিনি 1200 খ্রিস্টাব্দে নদী আক্রমণের তারিখ নির্ধারণ করেন এবং তিনার দুটি যুক্তিও তিনি দিয়েছেন। তবে আমরা এই সকল কিছু পর্যালোচনা করে ডক্টর আহমদ হাসান দানির যে মত 1203-4 খ্রিস্টাব্দে, এই মতটাই আমরা গ্রহণ করি। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডক্টর PL গুপ্ত সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ বিন সামের অর্থাৎ মোহাম্মদ ঘুরির নামাঙ্কিত একটি স্বর্ণ মুদ্রা প্রকাশ করেছেন, যার প্রথম পিঠে লেখা ছিল একটি বৃত্তের ভিতর বল্লম হাতে একজন অশ্বারোহী ও বৃত্তের চারিদিকে প্রথমে আরবি অক্ষরে 19 রমজান 601 হিজরি অর্থাৎ 12ই মে 1205 খ্রিস্টাব্দ এবং পরে নাগরি অক্ষরে গৌড় বিজয় লেখা এবং অন্য পিঠে আরবি অক্ষরে সুলতান উল মুআজ্জাম মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম লেখা, মানে মোহাম্মদ ঘুরির নামটা লেখা। এক্ষেত্রে বোঝা যায় গৌড় বিজয়। গৌড়ে তো মোহাম্মদ ঘুরি কখনো আসেননি, তিনি তো দিল্লি থেকে ফিরে গেছেন, তিনি দিল্লিতে থাকেননি, তিনার প্রতিনিধি নিযুক্ত করে তিনি তো চলে গেছেন। তো গৌড় বিজয়টা কেন বলা হয়? কারণ বখতিয়ার খলজি তিনি নিজে স্বাধীন নরপতি হয়ে তিনি শাসন করেননি, তিনি তাদের অধীনে থেকে তিনি বাংলা বা এই নদী এই অঞ্চলগুলো শাসন করেছেন। তো সুতরাং মুদ্রাতে প্রধান বা কেন্দ্র শাসকের নামাঙ্কিত থাকবে, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং এর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি 1204 খ্রিস্টাব্দের শেষ দিকে কিংবা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে নদিয়া জয় করেছেন। এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি জার্নাল 1979 থেকে 81, ভলিউম 24 থেকে 26, পৃষ্ঠা 1 থেকে 10 বিশদভাবে আলোচনা করেছেন ডক্টর আব্দুল করিম স্যার। তো সুতরাং এখানে বলা যায় যে যখন ইতিহাস, এতগুলো ইতিহাস মানে 15 বছর সাল বলা হয়েছে, সুতরাং আমরা একটা সালকে নির্দিষ্ট করেছি আর তার উপরে চাপিয়ে দিচ্ছি যে আর্যরা নির্যাতন করেছে। আর্যরা কাদের নির্যাতন করবে? নির্যাতনগুলো আমরা তো এতগুলো ইতিহাস গ্রন্থ জানতে পারি বা এতগুলো আমরা তো তাদের নির্যাতনের বিষয়ে সেরকম কিছু আমরা তো পাই না। না, শাসন করতে হলে কিছুটা শোষণ করতে হয়, শোষণ লাগবে, শোষণ ছাড়া হবে না, শোষণ ছাড়া হয় না, কিছুটা শোষণ থাকে। তবে নির্যাতনটা এটা কিভাবে বলতে পারি না, শুধু ধর্মের ভিত্তিতে আমরা এটা বলি, এটা তো ঠিক না। ইতিহাস রচনা করতে হবে, ইতিহাস চর্চা করতে হবে একদম স্ট্রেট থেকে, মাঝ বরাবর, কোনো দিকে ঝোঁকা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না, এটা অনেক বড় দোষে দুষ্ট।